পারমিশন টেস্টের একটা মামলা আগে ভালো করে বুঝা করি। এটা 2006 সালের জুলাই মাসের 8 তারিখে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। তাহলে এই প্রশ্নটা আগে বুঝা পড়ে, প্রশ্নটা যদি আপনি বুঝতে পারেন তাইলে কিন্তু আপনি হাইকোর্ট পারমিশন পরীক্ষা পাস করবেন। আর যদি প্রশ্ন যদি না বুঝতে পারেন 10 বার পরীক্ষা দিয়েও পাস নাও করতে পারেন, তখন তো উল্টাপাল্টা লিখে আসবে। ক্লিয়ার আছে কথাটা? আপনি জানেন অথচ আপনি উল্টাপাল্টা দিয়ে আসবেন। ঠিক আছে, তাইলে আমরা আগে প্রশ্নটা করি, খুব স্লোলি পড়ি। শরীফ হোসেন আ ফ্রুট মার্চেন্ট অ্যাট কারওয়ান বাজার, এটা বুঝছেন? ক্লেইমস টু হ্যাভ এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট উইথ সেলিম মিয়া ফর দ্য সাপ্লাই অফ 4000 জ্যাকফ্রুট ফ্রম ময়মনসিংহ। এইটুকু বুঝলেন? দি প্রাইস ওয়াজ ফিক্সড অ্যাট টাকা 80,000, টাকা 80,000। এটা তো 2006 সালের প্রশ্ন। এখন কি করবে? এখনও মূল মামলাটা একই থাকবে, হয়তো 80,000-এর জায়গায় 1,80,00,000 দিয়ে দিতে পারে, রাইট? নাম বদলাইতে পারে, না, নাম বদলাই দিতে পারে, জেলার নাম বদলাই দিতে, মূল মামলাটা একই থাকবে। ক্লিয়ার হয়েছে কথাটা? কারণ এখন তো কোর্টের জুরিসডিকশন চেঞ্জ হয়েছে না, আর্থিক জুরিসডিকশন চেঞ্জ হয়েছে। আগে যেটা ছিল 50 লাখ, ওটা হচ্ছে 50 কোটি, এরকম জুরিসডিকশন হয়েছে না। এই কারণে এগুলি সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, নাম চেঞ্জ করে দিতে পারে, জেলার নাম চেঞ্জ করে দিতে পারে, মূল মামলাটা একই থাকে। তাহলে এইটুকু বুঝছেন কিনা বিষয়টা? আউট অফ হুইচ শরীফ হোসেন ক্লেইমস টু হ্যাভ পেড সেলিম মিয়া টাকা 25,000 অন 1 জানুয়ারি 2005 অ্যাজ অ্যাডভান্স। বুঝতে পারছেন এইটু? তারপর হোয়েন সেলিম মিয়াস জ্যাকফ্রুট boat arrived at Shuarighat, Dhaka, he wanted Sharif Hossain to buy his entire consignment of 6,000 jackfruit, which was loaded in that boat, and pay him টাকা 1,20,000. এই যে দেখেন, যেটা হয়তো কিছুক্ষণ আগে আমার মামলার পার্টির সাথে চুক্তি হয়েছে যে 4,000 জ্যাকফ্রুট 80,000 টাকা মূল্য, কিন্তু সে 6,000 জ্যাকফ্রুট আইনে 1,20,000 টাকা দাবি করতেছে। সেলিম মিয়া 1,20,000 টাকা দাবি করতেছে আর বলতেছে পুরা 6,000 কাঁঠালের চালানি নিতে হবে আর তাকে দিতে হবে 1,20,000 টাকা। আর তার সাথে চুক্তি তো হয়েছে 80,000 টাকায় 4,000 কাঁঠাল। হ্যাঁ, শরীফ হোসেন রিফিউজ টু বাই দ্য এক্সেস 2,000 জ্যাকফ্রুট বিয়ন্ড দ্য কন্ট্রাক্ট। মানে কন্ট্রাক্টের বাইরে শরীফ আরও অতিরিক্ত 2,000 টাকা কাঁঠাল কিনতে অস্বীকার করল। দেখেন জিনিসটা। হ্যাঁ, তার তো ঠিক আছে, তার কথা তো ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট, ফলে সেলিম মিয়া সোল্ড দ্য এন্টায়ার কনসাইনমেন্ট অফ 6,000 জ্যাকফ্রুটস টু দ্য নেইবারিং শপ অ্যাট টাকা 1,20,000। এখন ওই শরীফ হোসেন না নেওয়ার কারণে সেলিম মিয়া করলো কি, পাশের দোকানে 6,000 কি বলে 6,000 কাঁঠাল 1,20,000 টাকায় বিক্রি করে ফেলেন। এটা কি সেলিম মিয়া ঠিক করছে? সেলিম মিয়া 2,000 বিক্রি করতে পারে। হ্যাঁ, রাইট। 4,000-এর তো অর্ডার আছে। রাইট। আমার ক্ষতি হোক, আমি তো কন্ট্যাক্ট করছি। এই যে এখন এই যে মামলাটা, এই সেলিম মামলা, আমাকে 5,000-20,000 টাকার মামলা হলো, তার সাথে তো আমার একটা মৌখিক কন্ট্যাক্ট আছে। আমাকে এই টাকার মধ্যে আমাকে মামলাটা রেডি করে দিতে হবে, নাহলে তো আমি মানুষ থাকলাম না। ঠিক কি না ব্যাপারটা? এই দেখেন, শরীফ হোসেন সাফার্ড লস। এখন শরীফ মিয়া লস খেলো না, সে তো কাঁঠাল পাইল না। অ্যান্ড ফাইলড এ স্যুট ফর লস অ্যান্ড ড্যামেজেস অ্যামাউন্টিং ফর টাকা 1,50,000, বিং মানি স্যুট নাম্বার 174 অফ টাকা 2005 ইন দ্য কোর্ট অফ 3rd জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, ঢাকা। এই যে অনেকের এই যে মামলাটার মধ্যে বইতে ঢাকা পড়ে গেছে না, কিন্তু ধরেন প্রশ্নে আসলো ঝিনাইদহ। হ্যাঁ, অনেকে কিন্তু ওই যে না, ওই যে ঝিনাইদহ দেখে নাই, ওই যে ঢাকাই লেখা আসবে। তাহলে পুরা এক্সামিনার যদি 0 দেয়, আপনি তার ওই যে ভুল মনে করবেন?
বলেন? না ঠিক আছে স্যার। প্রশ্নের মধ্যে দিয়ে দিছে ঝিনাইদহ, তুমি পড়ছো ঢাকা, এই জন্য তুমি ঢাকা দিয়ে দিবা? প্রশ্ন অনুযায়ী দিতে হবে। হ্যাঁ, তাহলে implicating Selim Mia as defendant. The third joint district judge, on consideration of the evidence adduced both the parties, dismissed the suit on the findings that the agreement was not properly executed on stamp papers and not witnesses by any party. দেখেন, শরীফ হোসেন যে বাদী হয়ে মামলাটা করলো, কোর্ট কিন্তু লার্নেড কোর্ট কিন্তু মামলাটা খারিজ করে দিছে, ডিসমিস করে দিছে। কী গ্রাউন্ডে খারিজ করে দিছে? তার ফ্যাক্ট ঠিক থাকা সত্ত্বেও, তার মামলার ফ্যাক্ট সঠিক থাকা সত্ত্বেও কী গ্রাউন্ডসে মামলাটা ডিসমিস করছে? সঠিক স্ট্যাম্প পেপার দেওয়া হয় না। সঠিক স্ট্যাম্প পেপারে মামলা করতে হবে না, সঠিক স্ট্যাম্পে মামলা করতে হবে না, অ্যান্ড নট উইটনেসড বাই এনি পার্টি। এবং এই যে ক্লেম করছে শরীফ হোসেন বলছে যে আমার 1,50,000 টাকা লস হয়েছে, এর কোনো চাক্ষুষ সাক্ষী নেই, এর কোনো চাক্ষুষ সাক্ষী নেই। ইট ওয়াজ ফার্দার হেল্ড দ্যাট দেয়ার ইজ নো উইটনেস টু প্রুভ পেমেন্ট অফ টাকা 25,000 টু সেলিম মিয়া। এই যে সেলিম মিয়ারে যে 25,000 টাকা অ্যাডভান্স দিছিল ওই যে মূল চুক্তির সময়, এইটাও মানে সাক্ষী দ্বারা যে শরীফ হোসেন প্রমাণ করতে পারে না। মূল ফ্যাক্টর কিন্তু ঠিক আছে, সত্য। এই সমস্ত কারণে যে করতে পারে না, যে শরীফ হোসেনের মামলাটা খারিজ করে দিচ্ছে। এখন দেয়ার ইজ অলসো নো এভিডেন্স টু প্রুভ দ্যাট শরীফ হোসেন সাফার্স অ্যালাইস লস অফ টাকা 1,50,000। শরীফ হোসেন নাও your client, he instructed you to file a memorandum of appeal against the judgment and decree of the 3rd Joint District of Dhaka passed on 7/6/2006. Prepare a memorandum appeal. এই যে লাস্টের 3 লাইনে দেখলে যে মেমোরেন্ডাম অফ আপিল তৈরি করতে বলছে হাইকোর্টে, এবং 2006 সালের জুন মাসের 7 তারিখে যে ডিগ্রিটা দিছিল ওই ডিগ্রির বিরুদ্ধে আপিলটা তৈরি করতে বলছে। তো এখন বর্তমানে এত কিছু ক্লিয়ার করে নাও দিতে পারে। হ্যাঁ, যেমন মেমোরেন্ডাম অফ আপিল তৈরি করো, জাজমেন্ট হয়েছে এত তারিখে, এগুলি এখনকার মামলায় নাও বলে দিতে পারে। এগুলি আপনাকে মামলাটা কইরা বুঝে বুদ্ধি করে ডেট দিতে হবে, যে মামলাটা ফাইল হয়েছে কবে জাজমেন্ট ডেট হইতে পারে, বুদ্ধি করে আপনার দিতে হবে। এইগুলি যদি ভুল হয় তাহলে কিন্তু ড্রাফটিং হইল না, তখন এই গ্রাউন্ডের লেখক কিন্তু পরীক্ষক কিন্তু আপনাকে 0 দিয়ে দিতে পারে। কথা বুঝছেন? তাইলে আমরা এখন মেমোরেন্ডাম আপিল মুসাবেদা করি। এখন এই যে দেখেন, কস্ট টাইটেল লেখারও একটা সূত্র আমি বানাইছি। এই যে সি মানে হলো কস্ট টাইটেল, সি ইকুয়াল টু DIACF2, হ্যাঁ, তারপরে IASB। এইটুক মনে রাখলে আপনি কস্ট টাইটেল মনে রাখতে পারেন, শুধু এইটুক। দেখছেন আমি টেকনিক্যালি কীভাবে মুখস্থ করছি? আমি কিন্তু পুরো জিনিসটা মুখস্থ করি নাই, এই যে এই ফর্মুলাটা আমি আগে মুখস্থ করছি। তারপরে যে ডিতে বুঝাইছি কি ডিস্ট্রিক্ট ঢাকা, খেয়াল করেন কথাটা। এই সি মানে হলো কস্ট টাইটেল, ডিতে কী বুঝাইছি? ডিস্ট্রিক্ট ঢাকা। ঢাকা থাকলে ঢাকা দেবেন, ঝিনাইদহ থাকলে ঝিনাইদহ দেবেন, সিলেট থাকলে সিলেট দেবেন, সুনামগঞ্জ থাকলে সুনামগঞ্জ, হবিগঞ্জ থাকলে হবিগঞ্জ। ক্লিয়ার? আর যদি না থাকে তখন একটা যে কোনো একটা দিয়ে দেবেন। কেন বলেন দেখি? ইনকমপ্লিট রাখা পারবেন না আপনি, একটা ইমাজিনারি ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। তারপরে এই দেখেন আই মানে কি? এই যে ইনের আই নিছি, এই যে আই মানে কি? ইনের আই, তাহলে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। মার্জিন থেকে ক্যাপিটাল লেটার, এই যে এই দেখেন এই যে হাইকোর্ট ডিভিশনের নিচ্ছে, এই যে হাইয়ের নিচ্ছে, এই যে এইচটা বুঝতেছেন? ফর্মুলাটা বুঝতেছেন? ঠিক আছে। তাহলে হাইকোর্ট ডিভিশন মাঝখানে হোল ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন, এই যে সি দিছি না একটা, এই যে সিভিলের সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন। কথা বুঝতেছেন? ফর্মুলাটা কিন্তু বুঝাইতেছি। এটা হোল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মাঝখানে ক্যাপিটাল লেটার, তারপরে এই যে এম দিছি না,
এম এম এটা মেমোরেন্ডাম অফ আপিল, এটা এম মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি, ক্যাপিটাল লেটার আন্ডারলাইন। এই মেমোরেন্ডামের এম নিছি, এই যে এমটা বুঝতেছেন ফর্মুলাটা। এফ দিছি, F2 দিছি, এফ এফ মানে দুইটা। দেখেন দুইটা কেমনে হলো, ফার্স্ট আপিল টেন্ডার নাম্বার ডট ডট অফ ডট ডট, এই যে এফ একটা, আবার ফার্স্ট আপিল নম্বর ডট ডট অফ ডট ডট, এই যে এফ দুইটা দিছি না, এই যে এফ দুইটা। এই ফর্মুলাটা বুঝতেছেন? হ্যাঁ, ফর্মুলাটা আবিষ্কার করা কত কত ভালো হয়েছে বুঝছেন? এই ফর্মুলাটা মনে রাখলে আপনার 8 লাইনের কজ টাইটেল আপনার মুখস্থ। এই ফর্মুলাটা মনে রাখলে কথা বুঝছেন? তারপরে ইন দ্য ম্যাটার অফ, এই যে আই, এই যে এই ইনের আই, ইন দ্য ম্যাটার অফ, এই যে আই। তারপরে এখানে কি স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা দেবেন, পার্টির নাম লেখা। পার্টি তো এখানে অন্য নামও থাকতে পারে, পার্টির নাম, তারপরে এখানে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা দেবেন। প্লেনটিভ অবলিক দেবেন না, হাইফেন, প্লেনটিভ হাইফেন অ্যাপিলেন্ট। এখন অবলিক দেওয়া হয় না বর্তমানে, এখন হাইফেন দেয়। তারপরে আন্ডারলাইন গেল। তারপরে ভার্সাস কি, ভার্সাস ওই যে অন্য ডিপেন্ডেন্ট রেসপন্ডেন্ট। হাইকোর্টে তাহলে জিনিস শিখছি, পরে লিখি আমরা হ্যাঁ, দরখাস্তকারী বাদী অবলিক দেওয়া ঠিক না, না এখন অবলিক হবে না, এখন হলো হাইফেন। বাদী হাইফেন। আমরা দেখি সবাই দিন লাগে, কিন্তু আমাদের অবলিক আমি লিখি না, আমি লিখি। আমিও লিখি না, এইটা কিন্তু এটা এখন- এই যে ওনারও লেখা ঠিক না। এটা হলো এটাই ভুল। হাইফেন দেওয়া লাগে। ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওইটি বুঝাইতেছি। তারপরে এই যে দেখেন এটা কি, এটা হলো এই যে এইটা আপিল ভ্যালু ডেট টাকা কত, এই যে বইতে আছে 1,50,000 টাকা, আর সুদ ভ্যালু কত 1,50,000। সে তো 1,50,000 তাইদাদ মূল্য নিয়ে এই যে শরীফ হোসেন মামলা করছে, শরীফ হোসেনের মামলাটা খারিজ করছে, তাইলে হাইকোর্টে যায় কি হবে, প্লেনটিভ অ্যাপিলেন্ট হবে না? আপনি বুঝেন কি না এই কথাটা? ঠিক আছে। আর বোঝার ক্ষেত্রে কিন্তু লজ্জা পাইতে নাই, না, প্লেনটিভ অ্যাপিলেন্ট হবে, এটা আপনি বুঝছেন বিষয়টা? প্লেনটিভ অ্যাপিলেন্ট হবে, প্লেনটিভের বাদীর মামলা খারিজ হয়েছে, এখানে তাহলে প্লেনটিভ অ্যাপিলেন্ট। বাদী আপিল করতেছে। হ্যাঁ, আর যদি বিবাদী আপিল করতো তাহলে ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট হতো, আর এখানে তখন হয়তো প্লেনটিভ রেসপন্ডেন্ট। বুঝছেন? তাহলে এটা বুঝছেন? এখন এই যে লাস্টে বি দিছি না একটা, বি হলো এই যে এইটা বিংয়ের বি, এটা হলো মূল কষ্টটাকে, এইটা একদম মুখস্থ করে ফেলাইবেন। দেখবেন যে এইটা সামান্য একটু কাটসাট করে সব ড্রাফটিংয়ে এইটা ব্যবহার করছে, সামান্য একটু কাটসাট, যোজন বিয়োজন, এইটা একেবারে মুখস্থ করে ফেলাইবেন বাংলা নোটের মতো, ক্লাস 5-এর ফার্স্ট বয়স যেভাবে মুখস্থ করে। তাহলে বিং অ্যাগ্রিড বাই অ্যান্ড ডিসস্যাটিসফাইড উইথ দ্য ইনক্লুড জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি ডেটেড ডট 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 ই বললাম, ডিগ্রি সাইন্ড অন ডট ডট, ওইটা হলো মামলা বুঝা এখানে বসাবে। এই তারিখগুলি যদি ভুল হয় তাহলে কিন্তু ড্রাফট কাটা 0 দিয়ে দিবে। পাস্ট বাই দ্য লার্নেড থার্ড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। এখন প্রশ্নের মধ্যে দিয়ে দিল ফার্স্ট জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, তখনও কি আপনি থার্ড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ দিবেন? এখন অনেক ওই থার্ড জয়েন্ট ডিস্ট্রিক্ট কি বোকা থার্ড জয়েন্ট প্রশ্ন অনুযায়ী লিখতে হবে, প্রশ্নটা কি আলাদা? প্রশ্ন অনুযায়ী লিখতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট জাজ কমা ঢাকা, কিন্তু প্রশ্ন আসছে ঝিনাইদহ, তখন ঝিনাইদহ। আবার ঝিনাইদহ আপনি দেখে বানানটা করবেন, ওই ঝিনাইদহ বানান ভুল হওয়া যাবে না, কারণ একজনের খুবই মানে দোষ মনে করে যে বানান প্রশ্নের মধ্যে আছে ওই বানান ভুল হবে কেন? আপনি তো ওই বানান দেখে লিখবেন। প্রশ্ন থেকে একটা সেন্টেন্স লিখতেছেন, ওই সেন্টেন্সটা ভুল হবে কেন? হ্যাঁ, আপনার বানাই না একটা সেন্টেন্স ভুল হতে পারে, ভুল করলে তো বিচারপতি খেপবো। হ্যাঁ, তো মনোযোগী নেই। হ্যাঁ, ঢাকা ইন মানি স্যুট নাম্বার ডট ডট অফ ডট ডট। আপনি পড়ে গেছেন 174 2005 সালের 174 নম্বর মামলা, কিন্তু বইতে আসছে, বইতে মামলা প্রশ্নে মামলার নম্বরই দেয় না। তাহলে আপনাকে একটা ইমাজিনারি একটা মামলার নাম্বার বসান লাগবে, সালও একটা ইমাজিনারি মানে অ্যাকুরেট একটা সাল বসা লাগবে ওই মামলা অনুযায়ী। না বুঝলে আমাকে জিজ্ঞাসা করে। তারপরে ডিসমিসিং দ্য স্যুট, এখন যদি ডিগ্রি দিত তাহলে কি হতো? ডিগ্রি দিলে ডিগ্রি, মানে বাদী যদি জিততো তখন হতো ডিক্রি। এই দেখেন তখন হতো কি ডিক্রিং দ্য স্যুট, তারপরে কমা দেওয়া লাগবে। দ্য প্লেনটিভ অ্যাপিলেন্ট বেগস টু প্রিফার, আর যদি হতো ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট হতো তখন কিন্তু এখানে ডিফেন্ডেন্ট লেখা লাগে। কত কিছু চেঞ্জ করা লাগে বুঝছেন, প্রশ্ন যদি একটু ঘুরাই দেয় কত কিছু চেঞ্জ করা লাগে, কিন্তু এটা তো কিছু না আসলে
একজন লয়ার যদি বুঝতে পারে তাহলে তো আসলে আসলে কিছু না, ঠিক কি না ব্যাপারে। তারপরে বেগস টু প্রিফার দিস মেমোরেন্ডাম অফ আপিল, ওই যে ওখানে মেমোরেন্ডাম অফ আপিল বলছে না, এই মেমোরেন্ডামের এমটা বড় হাতের দিবেন, আপিলটা বড় হাতের দিবেন, খালি আপিল লিখবেন না। প্রিফার দিস মেমোরেন্ডাম অফ আপিল বিফোর ইউর লর্ডশিপ on the following amongst other hyphen এই যে গ্রাউন্ডস ক্যাপিটাল লিখবেন। এখন এই গ্রাউন্ডসের ফর্মুলাটাও আপনি মুখস্থ করবেন পুরা। দেখেন এখন যে ব্যাট দিয়ে 4 দিছি, এই বি হলো 4টে, কীভাবে আসলো দেখেন, এই যে দেখেন, for that the judgment and degree passed by the learned trial court below is bad in law। এই যে ব্যাড ইন লর বি মিস, ব্যাড ইন ল থেকে বি মিস, মানে কি ওইটা কী বলে, এটা কিওয়ার্ড থেকে, গ্রাউন্ডসের যে কিওয়ার্ডগুলো আছে কিওয়ার্ড থেকে আমি এই অক্ষরগুলি নিছি, এই যে এই অক্ষরগুলো আমি গ্রাউন্ডসের কিওয়ার্ড থেকে নিছি। 1 মিনিট সময় দেন, আমি মুখে একটু পানি দিয়ে আসি, ডিমে ধরতেছে আমার। ওকে ওকে। যে এই গ্রাউন্ডসের যে ফর্মুলাটা আমরা তৈরি করছি, তাহলে এই অক্ষরগুলি কীভাবে নিয়েছি, গ্রাউন্ডসের ভিতরে যে প্রতিটা গ্রাউন্ডসের ভিতরে যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের প্রথম অক্ষরটা নিয়ে আমি এইটা করছি। তাহলে এই বিটা হলো ব্যাড ইন ল, হ্যাঁ, ইজ ব্যাড ইন ল অ্যাজ ওয়েল অ্যাজ ইন ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্টেন্সেস অফ দ্য কেসেস। কেস লিখবেন না, না কেসও না, কেসেসও না, এটা স্যুট লিখতে হবে, এটা তো দেওয়ানি মামলা। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে কেস লিখবে, আর দেওয়ানি মামলার ক্ষেত্রে লিখবেন স্যুট। অ্যান্ড অ্যাজ সাচ দ্য ইমপিউন জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি ইজ লায়াবল টু বি সেট অ্যাসেট, গেল এইটি। তারপরে রোমান অক্ষরে গ্রাউন্ডসগুলি লিখবেন রোমান সংখ্যায়। ফর দ্যাট দ্য লার্নেড ট্রায়াল কোর্ট পাস দ্য ইমপিউন জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি ইন ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস। এই ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস, এ থেকেও এই ভি থেকেও আমি বি নিছি। কীভাবে নিছি তা জানেন? এই ভি সমান কি জানেন? বিএইচ না জানেন? ভি সমান যে বিএইচ জানেন আপনি? জানি, হ্যাঁ জানি। এই তো ওইটা, তাহলে ভায়োলেশন রে আমি নিজের ভাষায় বিএইচ বুঝে এখান থেকেও এই ভায়োলেশনের বি নিছি। 2টা বি গেল, 4টে বি কিন্তু। ন্যাচারাল জাস্টিস অ্যান্ড এস্টাবলিশড প্রিন্সিপালস অফ ল অ্যান্ড হ্যাজ ফেল টু অ্যাপ্লাই হিজ জুডিশিয়াল মাইন্ড। এই যে এগুলি সবই কিওয়ার্ড। এস্টাবলিশড প্রিন্সিপাল অফ ল ই, তারপরে হ্যাজ ফেল টু অ্যাপ্লাই হিজ জুডিশিয়াল মাইন্ড, এই যে ফেল টু, এখানে এই যে এফ নিছি, এফ, তারপরে অ্যাপ্লাই টু জুডিশিয়াল মাইন্ড যে নিছি, এই যে এগুলি সবই কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলি আপনি ঝরঝরা করে একেবারে মুখস্থ করে ফেলেন। এইভাবে গ্রাউন্ডস লেখার পর, হ্যাঁ, তারপর একটা সার্টিফিকেট দেওয়া লাগবে। সার্টিফিকেটটা ক্যাপিটাল লেটার লিখে আন্ডারলাইন দেবেন, আর এটা ডান পাশের মাঝখান থেকে ডান পাশের মধ্যে লিখবেন। আর সার্টিফিকেটটা এত ছোট করে লিখবেন না, সার্টিফিকেটটা আরও 2-1টা বই দেখে বড় করে লিখবেন। আর এখানে অ্যাডভোকেটের একটা সিগনেচার দিবেন, অ্যাডভোকেট লিখে সিগনেচারটা আপনার সিগনেচার দিবেন না, একটা ভুয়া নাম দিয়ে দেবেন, আপনার নাম দিবেন না। শুধু এই কারণে খাতা বাতিল হয়ে যেতে পারে, কারণ একজন মনে করতে পারে যে আমার সাথে যোগাযোগ করার জন্য আমি যেন তার সাথে যোগাযোগ করি, এইরকম একটা উদ্দেশ্য নিয়ে অনেকে ফোন নাম্বার দিয়ে দেয়, ফোন নাম্বার দিয়ে দেয় অরিজিনাল। এটা তো যোগাযোগ করা ছাড়া আর কোনো কারণই থাকতে পারে না, এটা উদ্দেশ্য মহৎ না। ক্লিয়ার হলো কথাটা? তারপরে লাস্টে আপনি লিস্ট অফ পেপারস অ্যান্ড ডকুমেন্টস, এখানে 3 সেট দিছে না, 3 সেট দিবেন না, 5 সেট দিবেন। 1 নাম্বার দিবেন মেমোরেন্ডাম অফ আপিল 1 কপি, তারপরে উকালতনামা 2 কপি, তারপরে সার্টিফাইড কপি অফ জাজমেন্ট 1 কপি, সার্টিফাইড কপি অফ ডিগ্রি 1 কপি, তারপরে 5 নাম্বার দিবেন সেকেন্ড জাজেস কপি 1 কপি, তারপরে টোটালে 5 কপি। এইভাবে দিন। এখন গ্রাউন্ডস তো এখানে আমি ফর্মুলা দিছি 40টার মতো গ্রাউন্ডস। ক্লিয়ার হয়েছে কথাটা? এখন টাইম অনুযায়ী যে কয়টা বেশি দিতে পারেন আপনি। আচ্ছা, এখানে তো সিভিল আপিলেই নাই, সিউইট নাই। না, সিভিল আপিলের সিউইট নাই। আর এই জন্য আমি বলবো কি, পরীক্ষার হলে সিভিল আপিলটা লাস্টে দেবে। যারা সিভিল আপিলটা লাস্টে না দেয় এরা কখনো ফুল অ্যান্সার করে আসতে পারে। সিভিল আপিলটা মোটামুটি সোজা। গ্রাউন্ডস আমি 30টা দিলাম, একজনের সময় পাইতেছে না, সে 2টা দিবে, টাইম নাই তার,
তার 10 মিনিট টাইম আছে, 10 মিনিটের মধ্যে তো পুরো ফরম্যাটটা দিয়ে আসতে হবে। ইনকমপ্লিট ফরম্যাট তো দিয়ে আসা যাবে না। ক্লিয়ার হয়েছে কথাটা? ইনকমপ্লিট ফরম্যাট তো দিয়ে আসা যাবে না। এই জন্য আপনি টাইম অনুযায়ী যে এই ফর্মুলাটা মুখস্থ করবেন, তারপরে যে কয়টা আপনি দিয়ে আসতে পারবেন দিয়ে আসবেন। এই হলো কথা। এখন প্রশ্ন করেন, এখন প্রশ্ন। না ঠিক আছে, বুঝতে পারছি। তাইলে গ্রাউন্ড জি সমান নওরোজ কাক, এটা হোল ফার্স্ট ব্র্যাকেট, সিম হোল ফার্স্ট ব্র্যাকেট 3, ব্যাট হোল ফার্স্ট ব্র্যাকেট 4। আমি খালি এইটুকু মুখস্থ করছি, আমি খালি কস্টাইটেলের এইটুকু মুখস্থ করছি, আর কিচ্ছু না। তারপর আমি বানাই দিছি যে দেখেন আমি কি বলছি, দেখেন ফর দ্যাট দ্য ট্রায়াল কোড বিলো হ্যাজ পাসড দ্য ইমপিউন জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি in bad in law as well as facts and circumstances of the suit, and as such the same is liable to be set aside. এটা তো God, as such this impugned judgment and degree is liable to be set aside.